আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মঈনুদ্দিন মুন্না, অ্যাডভোকেট, জজকোর্ট, ঢাকা। তো আমরা যে সাবজেক্টটা পড়তেছিলাম, দেওয়ানি কার্যবিধি 1908 সালে 5 নম্বর আইন। এই আইনের আমরা 1 থেকে 20 পর্যন্ত আদেশের কিছু ইম্পর্টেন্ট বিধি পড়ছি। আজকে 21 থেকে শুরু করব। 21 থেকে শুরু করে এখান থেকে কিছু কিছু ইম্পর্টেন্ট বিধি পড়ব। তো ওয়ালাইকুম আসসালাম ইলিয়াস ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনারা যারা শুনতেছেন তারা একটু লাইভটি শেয়ার করে দিয়েন। তো আমরা চলে যাচ্ছি সরাসরি আমাদের যে আদেশ আছে 21 নম্বর আদেশ। 21 নম্বর আদেশে যে বিষয়টা আলোচনা করা আছে সেটা হচ্ছে ডিক্রি জারির বিষয়, যে ডিক্রি কিভাবে জারি করা হবে এই সম্পর্কে আমাদের ধারাতে আলোচনা করা আছে 34 থেকে 74 পর্যন্ত ধারা। সেখানে শুধু ধারার বিষয়টা ওখানে আলোচনা করা আছে যে সংক্ষিপ্ত আকারে, সেইগুলো সম্পর্কে এখানে ডিটেলস আলোচনা করা আছে আদেশ নাম্বার 21। এখান থেকে আমরা খুব বেশি পড়ব না, অল্প কিছু আদেশ পড়ব। এই আদেশের মধ্যে আপনারা দেখেন যে এখানে সবচেয়ে বড় আদেশ হচ্ছে 21 নম্বর আদেশটা। এটা সবচেয়ে বড় আদেশ। 51টা আদেশের মধ্যে এই আদেশটাই সবচেয়ে বড়। তো আমরা সাধারণত দেখি ডিক্রি জারি করা যায়, সাধারণত লিখিত করা যায়, আবার লিখিতভাবেও করা যায় এবং মৌখিকভাবেও করা যায়। তো দেখেন 11 নম্বর যে বিধিটা আছে, 11 নম্বর বিধিতে বলা আছে যে মৌখিকভাবে ডিক্রি জারির জন্য আবেদন করা যায়, এটা একটা বিষয়। তো এখান থেকে আমরা তার আগে যদি দেখি বিধি নাম্বার 1, বিধি নাম্বার 1-এ বলা আছে ডিক্রির টাকাটা কিভাবে পরিশোধ করবে এই সম্পর্কে কিছু নিয়মকানুন বলা আছে 11-তে। আর 10টা যদি মনে রাখেন, 10টা একটু মনে রাখতে পারেন যে ডিক্রি জারির আবেদন সংক্রান্ত বিধিটা হচ্ছে 10, এটুকু জানলেই হবে। আর মৌখিক আবেদন করা যায় বিধি নাম্বার 11। এটা অবশ্য অর্থ রিলেটেড যে বিষয়গুলো সেগুলোর কথা বলা আছে যে এটা মৌখিক আবেদন করা যাবে। 2015 সালে আপনার 11 নাম্বার থেকে প্রশ্ন আসছিল। 11 নম্বর যে বিধিটা আছে সেটা বিধিটা 2015 সালে আসছিল। সেখানে যে বিষয়টা আলোচনা করা আছে যে ডিক্রিদারের মৌখিক আবেদনের প্রেক্ষিতে ডিক্রির কার্যক্রম শুরু হবে যদি ডিক্রিটি কিসের হয়, যদি ডিক্রিটি অর্থের হয় তাহলে মৌখিকভাবে এটা জারি করা যাবে, আবেদন করা যাবে। তো এই জন্য আমাদের 8 নম্বর বিধিটা ইম্পর্টেন্ট। আমরা 8 নম্বর বিধিটা একটু পড়ব। তাহলে 8 নম্বর বিধিতে যে বিষয়টা আলোচনা করা আছে সেটা হচ্ছে 8 নম্বর না, 11 নম্বর বিধিটা। 11 নম্বর বিধিটা যে বিষয় আলোচনা করা আছে সেটা হচ্ছে কি, মৌখিকভাবে ডিক্রি জারির আবেদন, সেটা অবশ্যই অর্থ রিলেটেড মামলার ক্ষেত্রে বা অর্থ রিলেটেড ক্ষেত্রে। এটা একটা ইম্পর্টেন্ট। আর ইম্পর্টেন্টের মধ্যে আমরা চলে যাই, এগুলো ইম্পর্টেন্টের মধ্যে পড়বো না। 32 নাম্বার বিধিটা একটু আমরা দেখব। দেখেন 32 নাম্বার বিধিটা দেখেন, একটু লক্ষ্য করেন। নাম্বার বিধিটা একটু লক্ষ্য করেন। সেখানে বলা আছে যে সুনির্দিষ্ট কার্য সম্পাদন, দাম্পত্য অধিকার পুনরুদ্ধার, নিষেধাজ্ঞার জন্য ডিক্রি যে বিষয়টা। তো এখানে হচ্ছে আমরা জানি যে মহিলাদেরকে আটক করা যাবে না অর্থ রিলেটেড কোনো ডিক্রি জারির ক্ষেত্রে। সেটা আমরা পড়ে আসছি যে মহিলাদেরকে আটক করা যাবে না 56 নম্বর ধারা অনুযায়ী। ধারা 56-তে বলা আছে, এখানেও বলা আছে দাম্পত্য অধিকার পুনরুদ্ধারের জন্য কোনো মহিলাকেও আটক করা যাবে না। তাহলে কোনো মহিলাকে আটক করা, দেওয়ানি কারাগারে আটক করা যাবে না। এই জিনিসটা আমরা এখানে ইম্পর্টেন্ট 32 নম্বর ধারাতে, এটা আমরা পড়ব। এরপরে আমরা চলে যাব হচ্ছে 68 নম্বর ধারায়। এগুলোর দরকার নেই। আমরা দেখেন আমরা চলে যাব হচ্ছে 65 নম্বর ধারায়। 65 নম্বর বিধি, ধারা না, 65 নম্বর বিধিতে চলে যান। যে আপনার
যে ডিক্রি জারি যখন করার জন্য নিলামে কারো সম্পত্তি ক্রয় করার পর সেগুলো নিলামে বিক্রি করা হয়। এই নিলামে বিক্রি করার সময় আপনার কিছু টাকা জমা দিতে হয় এবং অবশিষ্ট টাকা পরবর্তী দিতে হয়। এই অবশিষ্ট টাকাটা আমরা কবে দেব? অবশিষ্ট টাকাটা কবে দেব? অবশিষ্ট টাকাটা কবে দেবো, এটা ইম্পর্টেন্ট। এটা আসছিল আমাদের প্রশ্নতে বিগত বছরে। এখানে দেখেন 85 নাম্বার যে বিধিটা এখানে বলতেছিলাম যে ডিক্রি জারি ও নিলামে বিক্রি হলো, নিলামে বিক্রি হওয়ার পর অবশিষ্ট টাকাটা কতদিনের মধ্যে পেমেন্ট করতে হবে। এই বিষয়টা ইম্পর্টেন্ট যে কতদিনের মধ্যে পেমেন্ট করব আমরা। এখানে দেখেন আপনার বিধি নাম্বার 85টা দেখবেন, সেখানে লেখা আছে 15 দিনের মধ্যে, 15 দিনের মধ্যে অবশিষ্ট টাকাটা পেমেন্ট করতে হবে। আর 15 দিনের মধ্যে যে পেমেন্ট করতে না পারেন 86তে বলা আছে সেটা ডিক্রিটা আবার নিলামটা পুনরায় আবার ডাকা হবে। এটা একটা বিষয় গেল। এরপরে চলে যান হচ্ছে আপনি 89 নাম্বার বিধিতে এই যে কারো ডিক্রি যদি আপনার প্রদান করা হয়, এই ডিক্রি না নিলামটা যদি কোনো ডাকা হয়, নিলামটা যদি কোনো ব্যক্তি ক্রয় করে ফেলে, তাহলে পরবর্তীতে প্রকৃত যে মালিক ছিল, আগের যে মালিক ছিল, তিনি এটা রদ করতে পারবে। এই রোধের আবেদন করতে পারবে। সেই রোধের আবেদনটা হচ্ছে বিধি নাম্বার 89। সেখানে বলা আছে 30 দিনের মধ্যে আবেদন করতে হবে। এটা অনুচ্ছেদ নাম্বার 166, তামাদি আইনের অনুচ্ছেদ নাম্বার 166 অনুযায়ী 30 দিনের মধ্যে সে আবেদনটা করতে হবে। এই জিনিসটা আমরা একটু মনে রাখবো। আচ্ছা, এরপরে দেখেন আপনার 98 নামে একটা ধারা আছে। 98 নাম্বার একটা ধারা আছে। 98 নাম্বার একটি বিধি আছে। এই বিধিটা ধারা 74 এর সাথে সম্পর্ক আছে। 74 আর ওয়ালাইকুম আসসালাম কামরুজ্জামান ভাই। 74 এবং 88 নাম্বার বিধি, 74 ধারা এবং 88 নাম্বার বিধি, এই দুইটার মধ্যে একটা সম্পর্ক আছে। দেখেন দুইটাতেই বলা আছে কেউ যদি বাধা প্রদান করে সেক্ষেত্রে ওনাকে কিসের জন্য ডিক্রি জারি করতে যে বাধা প্রদান করে সেক্ষেত্রে 30 দিন ওনাকে দেওয়ানি কারাগারে আটক করা যাবে। এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা একটা আসে পরীক্ষায়। তো আমরা মোটামুটি এগুলোই পড়ব এই বিধি থেকে, এই আদেশ থেকে। এরপরে চলে যাব হচ্ছে আমরা 22 নাম্বার আদেশ। 22 নাম্বার, আচ্ছা এখানে যে জিনিসটা বলা আছে 98 নাম্বার যে ধারা বিধিটা, 98 নাম্বার যে বিধিটা, এই 98 নাম্বার বিধির সাথে 74 ধারার একটা সম্পর্ক আছে। দুইটাতে একই কথা বলা আছে। দেখেন সেখানে কেউ যদি বাধা দেয়, দায়িক যদি ডিক্রি জারির ক্ষেত্রে বাধা প্রদান করে, তাহলে তাকে 30 দিন পর্যন্ত দেওয়ানি কারাগারে আটক করে রাখা যাবে। তাহলে এখানে 30 দিনের একটা বিষয় আছে। 98 এবং ধারা 74 একই রকম বিষয়। এই জন্য বলবেন এটা একটা ইম্পর্টেন্ট বিষয়, এটা আপনারা একটু পড়বেন। তো ইম্পর্টেন্ট তো অনেক কিছু আছে, আমরা শুধুমাত্র যেগুলো পড়তে হবে সেগুলোই পড়তেছি এখন। আদেশ নাম্বার 22, এই জিনিসটা দেখেন। আদেশ নাম্বার 22-এ কয়েকটা কথা বলা আছে যে বাদী বিবাদী যে কোনো ব্যক্তি মারা যেতে পারে, মারা গেলে তাদের যে বৈধ প্রতিনিধিরা আছে তারা সংযুক্ত হবে। বাদী বিবাদীরা যদি কখনো মারা যায় তাহলে তার বৈধ প্রতিনিধিরা যুক্ত হবে। এই বিষয়ে কিছু বিধিবিধান আছে, আপনারা একটু দেখেন। 3 নম্বরে বলা আছে বাদী মারা যাওয়ার কথা, 4 নম্বরে আছে বিবাদী মারা যাওয়ার কথা। যদি এরা মারা যায় তাহলে এদের যে বৈধ প্রতিনিধি আছে তারা যুক্ত হবে। এই যুক্ত হওয়ার জন্য কতগুলো সময়ের ব্যাপার আছে, সেই সময়গুলো আছে তামাদি আইনের 176 ধারা অনুযায়ী। বাদী যদি মারা যায় তার বৈধ প্রতিনিধিরা 90 দিনের মধ্যে সংযুক্ত হবে, মামলায় যুক্ত হবে। আর বিবাদী যদি মারা যায় সেক্ষেত্রে 177 নম্বর অনুচ্ছেদ দ্বারা, তামাদি আইনের 177 নম্বর অনুচ্ছেদ দ্বারা 90 দিনের মধ্যে
সে পক্ষযুক্ত মানে পক্ষভুক্ত হবে। এই দুটো আমরা মনে রাখবো। এই দুটার যে তামাদিটা আছে, এই তামাদি থেকে আপনার বিগত সালে প্রশ্ন আসছে যে দেওয়ানি মামলায় বাদী বা বিবাদী যদি মারা যায় তাহলে কতদিনের মধ্যে তাদেরকে পক্ষভুক্ত হতে হয়। এটা হচ্ছে আমরা জানলাম 90 দিনের মধ্যে পক্ষভুক্ত হতে। এরপরে যে বিষয়টা দেখেন, এখন এই যে পক্ষভুক্ত তো হতে হবে আমরা বললাম, যদি পক্ষভুক্ত করা না হয়, যদি সেই সময়ের মধ্যে যদি পক্ষভুক্ত না হয় তাহলে কি হবে, এই বিষয়ে চলে যান 9 নম্বরে। সেখানে বলা আছে যদি 4 এবং যদি সেই সময়ের মধ্যে যদি পক্ষভুক্ত না হয় তাহলে মামলাটা বাতিল হয়ে যাবে বা খারিজ হয়ে যাবে, বাতিল হয়ে যাবে, খারিজ হয়ে যাবে। তো এইখানে দেখেন এই বাতিল 9 নম্বরে দেখেন বাতিল হয়ে যেতে পারে অথবা খারিজ হয়ে যাবে। এখন যদি বাতিল হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে কি করা হবে, সেক্ষেত্রে বাতিলের রদ করা যাবে, সেক্ষেত্রে বাতিলের রদ করা যাবে। এই রদ করতে হবে কতদিনের মধ্যে, এই রদ করতে হবে, এই রদটা করতে হবে কতদিনের মধ্যে, সেটা হচ্ছে আপনার 171 নম্বর অনুচ্ছেদে বলা আছে যে 60 দিনের মধ্যে এটা রোদের আবেদন করতে হবে। এটা একটা বিষয়। আর 9 ক নম্বর যে ধারাটা আছে, বিধিটা আছে, এ সরাসরি রদ, এটা আবেদনটা করবেন সরাসরি। আপনার 9 নম্বর বিধি অনুযায়ী আপনার নাও করতে পারেন, কিন্তু 9 ক অনুযায়ী সরাসরি আপনি করতে পারবেন। সেক্ষেত্রে আবেদনটা করলে 3000 টাকা, যদি 3000 টাকা পর্যন্ত আর কি, 3000 টাকা পর্যন্ত যদি জমা দিয়ে দেওয়া হয়, 3000 টাকা পর্যন্ত যদি জমা দেওয়া হয় তাহলে 60 দিনে, এটা তামাদিটাও 60 দিন। এটা হচ্ছে 9 ক নাম্বার বিধিতে বলা আছে, 9 ক নাম্বার বিধিতে বলা আছে যদি 3000 টাকা প্রদান করা হয় তাহলে সেক্ষেত্রে কি হবে, আপনার খারিজটা বা বাতিলটা কি হবে, রদ হয়ে যাবে। এই একটা বিষয়। তো এটা একটা বিষয় ছিল। আমরা এখান থেকে আমাদের 2015 সালে প্রশ্ন আসছে, যে প্রশ্নটা ছিল এরকম যে কোনো মকদ্দমায় এবেট মানে এখানে বাতিল হয়ে যাওয়া, কোনো মকদ্দমায় এবেটের আদেশ রদের জন্য মৃত বাদীর বৈধ প্রতিনিধিরা সরাসরি দরখাস্ত করতে পারবে কতদিনের মধ্যে, সরাসরি যে দরখাস্ত করবে কতদিনের মধ্যে, এটা আমরা দেখছি সরাসরি দরখাস্তের কথাটা বিধি নাম্বার 9 কতে আছে, বিধি নাম্বার 9 কত আছে, সরাসরি রদ করতে পারবে 60 দিনের মধ্যে। এটা একটা ছিল। ঠিক একই প্রশ্ন আসছিল আপনার 8ম জুডিশিয়ারিতে, বলা হয়েছিল অ্যামেন্ডমেন্টের আদেশটা যদি সরাসরি বাতিল করতে চায় তাহলে দরখাস্তকারী সর্বোচ্চ কত টাকা পর্যন্ত, দরখাস্তকারীকে সর্বোচ্চ কত টাকা পর্যন্ত পরিশোধ করার জন্য আদালত নির্দেশনা দেবে। সেটা আমরা জানলাম, সেটা হচ্ছে 3000 টাকার অধিক নয়, অর্থাৎ 3000 টাকা পর্যন্ত দিতে পারে। আচ্ছা, তাহলে আমরা এই যে মোটামুটি যে জিনিসটা দেখলাম, বিধি নাম্বার 3, বিধি নাম্বার 4-এর যে বিষয়টা, আর সেক্ষেত্রে আপনার বাদী বিবাদী পক্ষভুক্ত করা যাবে নির্দিষ্ট সময়, অর্থাৎ তামাদি আইনের 176, তামাদি আইনের 177 অনুচ্ছেদ অনুযায়ী 90 দিনের মধ্যে সংযুক্ত করা যাবে। যদি তারা সংযুক্ত না হয় তাহলে মামলা আপনার বাতিল হয়ে যাবে, অ্যাবেট হয়ে যাবে। আর এই অ্যাবেটটাকে কি করা যায়, রদ করা যায় 9 নম্বর ধারা অনুযায়ী রদ করা যাবে। সেই রদটা হচ্ছে কতদিনের মধ্যে আবেদন করতে হবে, এই রদের আবেদন হচ্ছে আপনার 60 দিনের মধ্যে আবেদন করতে হবে। সেক্ষেত্রে আপনার এই আবেদনটা কি করতে পারে, আপনার আদালত গ্রহণযোগ্য নাও করতে পারে। এই গ্রহণযোগ্য না করলে এটা এগেনস্টে আবার আপিল করা যায়, এই আদেশটা এগেনস্টে আপিল করা যাবে। আর আরেকটা যে বিষয়টা হচ্ছে, সেই বিষয়টা হলো যে আপনি সরাসরি রদ করতে যাচ্ছেন, সরাসরি রদ করলে আপনার আবেদনটা রিজেক্ট করবে না, আপনার আবেদনটাকে রিজেক্ট করে দেবে না। সেক্ষেত্রে শর্ত হচ্ছে আপনাকে 3000 টাকা পর্যন্ত আপনাকে আদালতে জমা দেওয়ার জন্য নির্দেশনা দেবে এবং সেটা 60 দিনের মধ্যে করতে হবে। এটা ছিল, এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। এছাড়া মোটামুটি আরেকটা প্রশ্ন আসে যে মৃত্যু হওয়ার কারণে কোনো মামলা কি বাতিল হয়, কোনো পক্ষ কি মৃত্যু হওয়ার কারণে কোনো মামলা বাতিল হয়, বলছেন না, কোনো পক্ষ মৃত্যু হওয়ার কারণে মামলা বাতিল হয় না। সেটা দেখবেন আপনারা, সেটা যে একবারে টপে যেটা দেখবেন মকদ্দমা বিধি নাম্বার 1, যে মকদ্দমার অধিকার থাকলে পক্ষের মৃত্যুর কারণে কোনো মামলা বাতিল হবে না, পক্ষের মৃত্যুর কারণে কোনো মামলা বাতিল হবে না। এটা একটা বিষয়। আমরা এই কটা যদি পড়ি, এই কটা পড়লেই চলবে আপাতত, এখান থেকে ইম্পর্টেন্ট। এরপর আমরা চলে যাই আদেশ নাম্বার 23।
এই 23 নম্বর আদেশটার যে শিরোনামটা এটা খুব ইম্পর্টেন্ট। মামলার প্রত্যাহার এবং মীমাংসা, মামলার প্রত্যাহার এবং মীমাংসার বিষয় এখানে আলোচনা করা আছে। দেখেন এখানে মামলা প্রত্যাহার এবং মীমাংসা সম্পর্কে আমাদের 2015 সালে এই আদেশ থেকে একটা প্রশ্ন আসছিল। প্রশ্নটা ছিল এভাবে, কোন মামলায় একাধিক যদি আপনার বাদী থাকে তাহলে একজন বাদীকে কোনো একজনকে আদালত মামলাটি দাবি প্রত্যাহারের অনুমতি দিতে পারে। কোনো একজনকে কি করতে পারে? দাবি প্রত্যাহারের অনুমতি দিতে পারে। কখন? যখন অন্য বাদীদের সম্মতি থাকে তখন মামলাটা প্রত্যাহার করার জন্য এখানে অনুমতি দিতে পারে। তো এখান থেকে আমরা জাস্ট যেটা মনে রাখবো সেটা হচ্ছে মামলা প্রত্যাহারের বিষয়টা কত নম্বর আদেশে আছে, এই বিষয়টা আমাদের জানতে হবে। আদেশ নাম্বার 3। মীমাংসার বিষয়টা বলা আছে আদেশ নাম্বার 3 না, আদেশ নাম্বার 23। মীমাংসার বিষয়টাও বলা আছে আদেশ নাম্বার 23। আমরা একটা জিনিস লক্ষ্য করি, আমাদের ধারা 96-তে যে জিনিসটা বলা আছে 96(3)-এ বলা আছে, 96(3) নাম্বার যে একটা সাবসেকশন আছে, কনসেন্ট অফ পার্টিসদের সম্মতিতে যে মামলাগুলো নিষ্পত্তি হয় সেটা বিষয়ে বলা আছে। এই আদেশটাও ঠিক একই রকম। আরেকটা আছে আপনার মেডিয়েশন তো আমরা জানি 89-এর A, 89 C যে বিষয়গুলো আছে সেখানে মেডিয়েশন। তো আমরা এখানে দেখবো জাস্ট মামলা দুইটা জিনিস এখানে ডিল করতেছে, একটা হচ্ছে আপনার মীমাংসা এবং প্রত্যাহার। এই শিরোনামটা পড়লেই হবে। তবে দেখেন আমরা যে জিনিসটা পড়ছি যে 96(3) নাম্বার সাবসেকশন, সেখানে কনসেন্ট অফ পার্টির মধ্যে যদি কোনো ডিক্রি প্রদান করা হয় এটাকে আমরা সলে ডিক্রি বলি। এই ডিক্রি এগেনস্টে কি করা যাবে না, সেখানে বলা আছে এই ডিক্রি এগেনস্টে আপিল করা যাবে না। আমরা অলরেডি এটা দেখে আসছি যে 96(3) নাম্বার যে ধারাটা আছে এটা ইম্পর্টেন্ট বিষয়। এই বিষয়টার বলা আছে যে কখনো কনসেন্ট অফ পার্টির মাধ্যমে যে কোনো ডিক্রি প্রদান করে আদালত, এই ডিক্রি এগেনস্টে আমরা কি করতে পারবো না, এই ডিক্রি এগেনস্টে আমরা আপিল করতে পারবো না। তাহলে কি করতে পারবো? যেহেতু আপিল করতে পারতেছি না তাহলে এটার বিরুদ্ধে রিভিশন করা যাবে। আমরা জানি যেগুলো আপিল করা যায় না সেগুলো এগেনস্টে রিভিশন করা যাবে। এটা একটা বিষয়। তো আমরা এটুকু পড়বো। আমরা এরপরে 24, 25 এগুলো পড়বো না, আমরা সরাসরি চলে যাব 26 নাম্বার, যেটা খুব ইম্পর্টেন্ট আদেশ। এই 26 নাম্বার আদেশটা আপনারা লক্ষ্য করেন কি বিষয় আছে। 26 নাম্বার যে আদেশটা আছে সেটা আছে কমিশন সংক্রান্ত বিষয়। এই কমিশন বিষয়টা আমার ধারাতেও আছে, দুটো ধারাতে আলোচনা করা আছে। সেই ধারা দুটো হচ্ছে 75 থেকে 77 পর্যন্ত বিষয়টা আলোচনা করা আছে। দেখেন কমিশন যেখানে 75-এ বলা আছে কমিশন পাওয়ারের কথা বলা আছে, ইস্যু করার বিষয়, যে 4টা কারণে আপনার কমিশন দেওয়া যায়। আর বাইরে যারা থাকে দেশের বাইরে তাদের সাক্ষীর জন্য যে বিষয়টা হয় সেটা লেটার অফ রিকোয়েস্ট বলে, 77 যে ধারা আছে এই ধারাটাতে। তো এই দুইটা ধারা খুবই ইম্পর্টেন্ট। এই দুইটা ধারা থেকে আমাদের প্রশ্ন আসে। তো আমরা যে কমিশন 75-এ যে 4টা উদ্দেশ্য দেওয়া হয়, প্রথমটা যেটা পড়ছিলাম যে এক্সামিন করার জন্য, দ্বিতীয়টা ছিল লোকাল ইনভেস্টিগেশনের জন্য, তৃতীয়টা ছিল হচ্ছে অ্যাকাউন্ট অ্যাডজাস্টমেন্ট, আর চতুর্থ নাম্বার ছিল পার্টিশনের জন্য। এই 4টা বিষয়টা এখানে আলোচনা করা আছে আপনার 26 নম্বর আদেশে। তো এখানে থেকে এবার প্রশ্ন আসছিল 26 নম্বর আদেশ থেকে। তো প্রথমত আমরা দেখব, প্রথমত যে প্রশ্নটা আসছে যে আপনার 10ম যে বিসিএস হয়েছিল সেখানে বিজিএস যেটা, সেখানে প্রশ্ন আসছিল। দেখেন সেখান থেকে একটা প্রশ্ন আসছিল আপনার বিধি নাম্বার 4, 26-এর বিধি নাম্বার 4-এ আসছিল যে সকল ব্যক্তির জবানবন্দি করার জন্য কমিশন পাঠানো যায়, কাদের জন্য, কোন ব্যক্তিদের জন্য কমিশন পাঠানো যেতে পারে, কোন ব্যক্তিদের জন্য কমিশন পাঠানো যেতে পারে, এই বিষয়টা বলা আছে বিধি নাম্বার 4। এই প্রশ্নটা ইংলিশে আসছিল, ইংলিশে লাইনটা তুলে দিয়েছিল যে পারসন ফর হুজ এক্সামিনেশন কমিশন মে ইস্যু, কোন কোন ব্যক্তিদের জন্য কমিশন ইস্যু করা যাবে, এই বিষয়টা এখানে আলোচনা করা আছে। তো বিধি নাম্বার 4টা ইম্পর্টেন্ট আমাদের বার কাউন্সিল পরীক্ষার জন্য, এটা আমরা পড়ব। এখানে অনেক কিছুই ইম্পর্টেন্ট, অনেক কিছু বিষয় ইম্পর্টেন্ট, কিন্তু সব বিষয় পড়ব না। এরপরে দেখেন আমরা যে বিষয়টা পড়লাম ধারা নাম্বার 77-এর কথাটা যেটা একটু আগে পড়ে আসলাম, যে যারা বাংলাদেশের বাইরে বসবাসকারী, এই বাংলাদেশের বাইরে বসবাসকারী সাক্ষীদের পরীক্ষা করার জন্য
এদেরকে পরীক্ষা করার জন্য কমিশন প্রেরণ না করে আদালত লেটার অব রিকোয়েস্ট প্রেরণ করতে পারেন। এই যে জিনিসটা বললাম, এই জিনিসটা আমরা জানি 77 নম্বর ধারাতে আছে। তাহলে কত নম্বর বিধিতে এই জিনিসটা আবার রিপিট করছে? বিধি নম্বর 5। আমি আপনাদের যে জিনিসটা বলি, যে বারবার বলি, যারা বার কাউন্সিলে পরীক্ষা দেবেন বা যারা লয়ার স্টুডেন্ট, আমরা যখন কারো লাইভ দেখব তখন অবশ্যই আমরা মূল বইটা সাথে নেব। মূল বইটা সাথে নেব। যখন যে লাইভ যিনি দিচ্ছে বা যার লাইভ আপনি দেখতেছেন, তিনি যে ধারাগুলো বলবে সেই ধারাগুলোতে আপনার চলে যাবেন, গিয়ে কলম দিয়ে যে কি পয়েন্টগুলোতে দাগ দিয়ে দিবেন। এটা হলে আপনাদের জন্য খুব উপকার হবে, আমি মনে করি আর কি। তো ঠিক আছে, আমি ধরে নিচ্ছি আপনাদের কাছে বই আছে। তাহলে দেখেন 77-এর কথাটা বিধি নাম্বার, ধারা 77-এর কথাটা বিধি নাম্বার 5 নাম্বার বিধিতে আপনাদের আলোচনা করা আছে। তো এটা একটা ইম্পর্টেন্ট বিষয় ছিল, আপনারা এটা দেখে নিয়েন। এরপরে আপনার জান হচ্ছে, আমরা 4টার মধ্যে একটা জিনিস পড়লাম, এক্সামিনেশন অফ পার্সনের কথাটা বললাম। এরপরে যেটা পড়বো সেটা হচ্ছে নকাল ইনভেস্টিগেশন। দেখেন, নকাল ইনভেস্টিগেশন থেকে প্রশ্ন আসছে 2017 সালেও আসছে এবং 2020 সালেও আসছে, অর্থাৎ পরপর 2 ইয়ার আসছে। তো এটা একটা ইম্পর্টেন্ট আদেশ। এখান থেকে আপনার খুবই প্রশ্ন আসে। ইম্পর্টেন্ট আদেশ কী কী সেটা আমরা পরে পড়বো। দেখেন, এখান থেকে প্রশ্নটা আসছে 2017 সালে একটা প্রশ্ন লক্ষ্য করেন যে নকাল ইনভেস্টিগেশন যে বিষয়টা, এটা কত আদেশের কত বিধিতে আছে, কত আদেশের কত বিধিতে আছে। তাহলে এটা আমরা অলরেডি জানি, কমিশন মানে 26 আদেশ আর বিধি হচ্ছে 9, বিধি নাম্বার 9। ঠিক এই বিধি নাম্বার 9 থেকে এবারও একটা প্রশ্ন আসছে 2020 সালে। তাহলে প্রশ্ন কিন্তু রিপিট হয়নি, কিন্তু তাহলে ধারা বা বিধিটা রিপিট হয়েছে। আপনারা দেখেন, প্রশ্ন রিপিট হয়নি কিন্তু ধারা বা বিধিটাই রিপিট হয়ে গেছে। যদি আপনারা এই ধারা বিধিগুলো যদি ভালো করে দেখেন, যে যে ইয়ার থেকে প্রশ্নগুলো আসছে সেই ধারা বিধিগুলো যদি ভালো করে পড়েন, আমার মনে হয়, আমি একদিন বলছিলাম যে মনে হয় 50% কথা বলছিলাম যে 50% কমন পড়বে, 50% কমন পড়বে। তো 50% কমন পড়লে তো আমাদের পাস হবে না। 50% কমন পড়লে আমাদের দাগাতে থাকে, তো আমাদের প্রায় 4-5টা ভুল হয়ে যাবে। তো আমাদের এর জন্য প্রস্তুতি আরেকটু বেশি নিতে হয়। তো আমরা গত কয়েক বছর, অর্থাৎ গত কয়েক বছর মানে 5 বছর বার কাউন্সিল এবং জুডিশিয়ারি যে বিষয়ে প্রশ্নগুলো আসছে, সেই প্রশ্নগুলোর আলোকে আমরা ধারা পড়ব। আমাদের এই ধারাবাহিক যে লাইভটা আছে, এই লাইভটা শেষ হওয়ার পরে আমরা সেই লাইভে চলে যাব। তো আপনাদের যে কাজটা আমি দিই, আপনাদের বারবার বলি, আপনারা একটু হোমওয়ার্ক স্টাইলে আপনারা পড়াশোনা করিয়েন। হোমওয়ার্ক স্টাইল মানে লেখে লেখে পড়বেন বাসায়। আর সেই লেখে লেখে পড়ছেন যারা বার কাউন্সিল দেবেন, তারা আমার মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে সেটা একটু দিবেন, মানে আমি ধরে নিলাম তাহলে আপনারা পড়ছেন। তো ইদানিং দেওয়া বন্ধ হয়ে গেছে দেখতেছি, ইউনুস ভাই প্রদান করে, ইউনুস ভাই, তারপরে ইলিয়াস ভাই দে, নান্না ভাই প্রদান করে, বাকিদের ক্ষেত্রে দেখি না। তো ওকে, ঠিক আছে, দেওয়ার চেষ্টা করবেন। তাহলে আমি যেটা বলতেছিলাম 9 নাম্বার বিধির কথা, নকাল ইনভেস্টিগেশন আদেশ নাম্বার 26, বিধি নাম্বার 9 আছে। এবার যে প্রশ্নটা আসছে 2020 সালে, দেখেন, স্থানীয় তদন্ত বা পরিদর্শনে কোন কাজটি করা যায় না। কারণ কোন কোন কাজ করা যায় সেগুলো কিন্তু আপনাদের আছে, বইয়ে উল্লেখ করা আছে, যে বাজার মূল্য যাচাই করা, তারপর মেইন প্রফিট নির্ধারণ করা, ক্ষতিপূরণ নির্ধারণ করা, তারপরে বাৎসরিক নিট প্রফিট নির্ধারণ করা, এইগুলোর জন্য করা হয়। তো এখানে প্রশ্ন হলো কোন কাজটি করা যায় না, এই সম্পর্কে প্রশ্ন আসছে। তো আপনাকে দেখে নিন। তো এটা খুবই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা আমাদের পড়তে হবে। আর 75 যে ধারা আছে, 75 নাম্বার যে ধারা আছে, এই 75 নাম্বার ধারার বিধি নাম্বার, 75 নাম্বার ধারার 3 নাম্বার যে পয়েন্টটা, হিসাবপত্র পরীক্ষা করা, হিসাবপত্র সমন্বয় করা সম্পর্কে যে কমিশন, এটা বিধি নাম্বার 11তে আছে। এটা বিধি নাম্বার 11তে আছে। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে যে 4 নাম্বার যে পয়েন্টটা 75-এর বাটোয়ারা রিলেটেড, এই পয়েন্টটার ক্ষেত্রে আমরা একটা জিনিস লক্ষ্য করব। এই পয়েন্টটাতে বলা আছে
বাটোয়ারা রিলেটেড বিধি নাম্বার 13-তে একই কথা বলা আছে। তো এই যে আপনাদের বাটোয়ারা সম্পর্কে যে বিষয়টা, সেই সম্পর্কে আপনাদের 2017তম সপ্তম বিজিএস এ প্রশ্নটা আসছিল। আর একটা জিনিস আপনার এখান থেকে লক্ষ্য করতে হবে যে এই যে আমাদের কমিশন যে দিচ্ছে, এই যে নোকাল ইনভেস্টিগেশন যেটা দেখতেছি, এটা যে দেওয়ার পর কতদিনের মধ্যে এটা প্রতিবেদনটা আসতে হবে, মানে কতদিনের মধ্যে এই ইনভেস্টিগেশনটা শেষ করতে হবে, এই বিষয়টা আমাদের একটু লক্ষ্য করেন। যাদের কাছে বই আছে তারা দেখেন বিধি নাম্বার 9, সেখানে জিনিসটা লক্ষ্য করেন, সেখানে স্পেসিফিকভাবে বলা আছে 3 মাসের অধিক নয়। এই শব্দটা ইম্পর্টেন্ট, আপনারা এটা একটু লক্ষ্য করবেন, 3 মাসের অধিক নয়। ওকে, এই ছিল মোটামুটি আমাদের বিষয়। আমরা এরপরে চলে যাব হচ্ছে 32 নাম্বার আদেশে। দেখেন 32 নাম্বার আদেশ, এই 32 নাম্বার আদেশে যে বিষয়টা আলোচনা করা আছে সেটা হচ্ছে নাবালক এবং বিকৃত মস্তিষ্ক যারা, তাদের কর্তৃক কোনো মামলা বা তাদের আচ্ছা, তো ইউনুস ভাই আপনি কোনটার কথা বলতেছেন আমি জানি না, কোনটা রিপিট করছে 2 জায়গায়, সেটা স্পেসিফিকভাবে আপনি লিখে দেন, তাহলে আমি বলতে পারবো কোন পয়েন্টটা স্পেসিফিকভাবে 2 জায়গায় রিপিট করছে। সেটা একটু আপনি কমেন্টসে দেন, আমি এটা আপনাদের বলতেছি। তো আমি যে বিষয়টা আর কথা বলতেছিলাম যে আদেশ নাম্বার 32, আদেশ নাম্বার যে 32-এর বিষয়টা ছিল, এই 32 নাম্বার যে বিষয়টা এখানে আপনারা একটু লক্ষ্য করেন, 32 নাম্বার বিষয়টা বিধির আদেশটাতে 2টা জিনিসের কথা বলা আছে, 2টা বিষয়ের কথা বলা আছে। একটা হচ্ছে নাবালক আর মস্তিষ্ক, বিকৃত মস্তিষ্ক লোক, এরা মামলা করতে পারবে অথবা তাদের বিরুদ্ধে মামলা করতে পারবে, কখন করবে, কে করবে, এই সংক্রান্ত বিধি বিধানগুলো 32 নম্বর আদেশে আলোচনা করা আছে। তো আমরা এই 32 নাম্বার আদেশটা একটু পড়ব, তার আগে ইউনুস ভাই যে প্রশ্নটা দিয়েছে এটা দেখি। 75 নাম্বার ধারাতে ইউনুস ভাই বলছে, সেখানে মেইন কথাটা বলা আছে ইউনুস ভাই, সেখানে জাস্ট মেইন জিনিসটা তুলে ধরা আছে। আর আপনার আদেশ নাম্বার যে আপনার বিধি, আদেশ নাম্বার 26-এর বিধি 11, 13 এবং 26 আদেশের এই জিনিসগুলো কিন্তু আরও বিস্তারিত আলোচনা আছে, এজন্য এগুলো এখানে বলা হয়েছে, বিস্তারিত আরও অনেক কিছু আলোচনা করা আছে, এটা বিষয় না। তো ওকে, এরপরে আমরা চলে যাই। তবে একটা জিনিস মনে রাখতে হবে যে আমাদের বিধি যেটা আমরা আদেশ যেগুলো বলতেছি, এই আদেশগুলো সুপ্রিম কোর্ট সংশোধন করতে পারে, পরিবর্তন করতে পারে, রদবদল করতে পারে, কিন্তু ধারাগুলো রদবদল করতে, পরিবর্তন সংশোধন করতে পারে হচ্ছে জাতীয় সংসদ। তো এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে। যদি কোনো মূল আইনের সাথে বিধি যদি কনফ্লিক্ট হয় তখন প্রবলেম হয়, আদারওয়াইজ কোনো কনফ্লিক্ট যদি না হয় তাহলে কোনো বিষয় প্রবলেম নেই। তো দেখেন 32 নম্বর আদেশের কথা যেটা আমরা বলতেছিলাম, 32 নম্বর আদেশে বলা হচ্ছে যে 32 নম্বর আদেশে যে জিনিসটা বলা হচ্ছে সেটা দেখেন, একটু লক্ষ্য করেন যে নাবালকের বিরুদ্ধে, নাবালক যদি মামলা করতে চায় বা এদের যখন নাবালক ব্যক্তির এগেনস্টে কেউ যদি নাবালক যদি মামলা করতে চায় তার পক্ষে কে ডিল করবে, শেষ কথা। হ্যাঁ ইলিয়াস ভাই ঠিক কথা বলছি, ধারা হলো মূল আর আদেশ হলো বিস্তারিত। হ্যাঁ ইউনুস ভাইটাও ঠিক আছে এক্সপ্লেন করার জন্য। ওকে, তা আমি বলতে চাচ্ছিলাম বিধি নাম্বার 1 দেখেন, বিধি নাম্বার 1-এ যে বিষয়টা বলা আছে, নাবালকের পক্ষে মামলা যিনি করবে ওনাকে বলা হয় নেক্সট ফ্রেন্ড। এটুকু মনে রাখেন, নাবালকের বিরুদ্ধে যিনি মামলা করবে উনি হচ্ছে নেক্সট ফ্রেন্ড। নাবালের বিরুদ্ধে না, ভুল বললাম, নাবালকের পক্ষে যিনি মামলা করবে
উনি হচ্ছে নেক্সট ফ্রেন্ড। আর নাবালকের বিরুদ্ধে বা গার্ডিয়ানের পক্ষে, গার্ডিয়ান না, আচ্ছা আপনি দেখেন আবার বলতেছি, একটু রিপিট হয়ে গেছে ভিন্নভাবে। নাবালকের পক্ষে যদি কেউ মামলা করে, যে ব্যক্তিরা পক্ষে করবে ওনার নাম হচ্ছে নেক্সট ফ্রেন্ড, আসন্ন বন্ধু। আচ্ছা, এখন নাবালকের বিরুদ্ধে যখন মামলা কেউ করবে তখন এই মামলা যে প্রতিনিধি করবে তাকে বলা হচ্ছে গার্ডিয়ান। তো এই জিনিসটা আমরা দেখি। তো এখানে দেখেন, এখানে অনেক কিছু বিষয় বলা আছে, আমরা সব বিষয় পড়ব না। তো আমরা যে জিনিসটা সহজভাবে মনে রাখবো সেটা হচ্ছে, বাদী যদি নাবালক হয় তার পক্ষে যিনি থাকে, বাদী যদি নাবালক হয় বা বিকৃত মস্তিষ্ক সম্পূর্ণ হয় তার পক্ষে যিনি থাকে তাকে বলা নেক্সট ফ্রেন্ড। আর বিবাদী যদি নাবালক হয় বা মস্তিষ্ক বিকৃত হয় তার পক্ষে যিনি থাকবে তিনি হচ্ছে গার্ডিয়ান। এই কথাটা আমি বোঝাতে চেয়েছিলাম। তো আমার মনে হয় এবার ক্লিয়ার হয়ে গেছে। নাবালকের পক্ষে যিনি থাকে তিনি হচ্ছে নেক্সট ফ্রেন্ড, আর নাবালক যদি বাদী হয় আর নাবালক যদি বিবাদী হয় তার পক্ষে যিনি থাকবে তিনি হচ্ছে গার্ডিয়ান। এই জিনিসটাই আমরা মনে রাখবো, এই জিনিসটা মনে রাখলেই চলবে। এবার দেখেন 2015 সালে একটা প্রশ্ন আসছে। এই প্রশ্নটা যে নাবালকের পক্ষে কোনো মোকদ্দমা নেক্সট ফ্রেন্ড ছাড়া দায়ের যদি করা হয় তাহলে বিবাদী দরখাস্ত করতে পারে আরজিটি খরচ সহ কিসের জন্য, এই জিনিসটা আসতে পারে। এটা দেখেন, নথি থেকে অপসারণ করার জন্য, অর্থাৎ বিধি নাম্বার 2। বিধি নাম্বার 2টা দেখেন, বিধি নাম্বার 2টা আপনার সাইডে লিখে রাখতে পারেন, এটা 2015 সালে আসছে। বিধি নাম্বার 2টা 15 সালে আসছে, যে এখানে যদি নেক্সট ফ্রেন্ড ছাড়াই মামলা করা হয় তাহলে বিবাদী কি করবে, সেক্ষেত্রে নথি থেকে অপসারণের জন্য এটা উনি দরখাস্ত করবে বিবাদী। এটা একটা ইম্পর্টেন্ট ছিল, বিধি নাম্বার 2 2015 সালে আসছে, এইটা নোট করে রাখেন। আরেকটা নোট করতে হবে, সেটা হচ্ছে আপনার 2017 সালে একটা প্রশ্ন আসছে। দেখেন যে দেওয়ানি কার্যবিধির কোন বিধান মতে নিঃস্ব ব্যক্তি, এটা অন্য চ্যাপ্টারে চলে গেছি। তো এই পর্যন্ত আমরা দেখি, আমরা নিঃস্ব ব্যক্তির যে আদেশটা আছে, নিঃস্ব ব্যক্তির যে আদেশটা, সেই আদেশটা হচ্ছে আমাদের 33 নম্বর আদেশ। নিঃস্ব ব্যক্তির সংক্রান্ত যে আমরা যে জিনিসটা জানি, নিঃস্ব ব্যক্তি কারা হতে পারে এই বিষয়ে আপনার বিধি নাম্বার 1-এ বলা আছে। নিঃস্ব ব্যক্তি কারা হতে পারে সেই বিষয়ে বিধি নাম্বার 1-এ আছে। প্রশ্ন আসছিল 2017 সালে যে নিঃস্ব ব্যক্তি সংক্রান্ত যে বিধিবিধান আছে সেই বিধিবিধানটা কত আদেশে আলোচনা করা আছে। নিঃস্ব ব্যক্তির যে বিধিবিধান আছে এই বিধিবিধানগুলো কত নাম্বার আদেশে আলোচনা করা আছে। খুব সহজ প্রশ্ন ছিল, এটা ছিল হচ্ছে আপনার 33তম আদেশ মতে। আরেকটা জিনিস আপনারা লক্ষ্য করেন, যে জিনিসটা আমি বলতে চাচ্ছি সেটা বিধি নাম্বার 1। বিধি নাম্বার 1-এ বলেছে নিঃস্ব ব্যক্তি কারা, এই জিনিসটা শুধু আমরা দেখব যে নিঃস্ব ব্যক্তি কারা। বিধি নাম্বার 1-এ তাহলে আমরা দেখছি কি নিঃস্ব ব্যক্তি কারা। দেখেন, নিঃস্ব ব্যক্তি এখানে 2টা পয়েন্ট আলোচনা করা আছে, যাদের কোর্ট ফি দিতে যারা অক্ষম, এটা এক ক্ষেত্রে। আরেকটা হচ্ছে যে ক্ষেত্রে কোর্ট ফি নির্ধারণ থাকে না, যে ক্ষেত্রে প্রয়োজনীয় কোর্ট ফি দিতে অক্ষম, তাহলে বোঝা যাচ্ছে সেখানে কোর্ট ফি নির্ধারণ করা আছে। আর যে ক্ষেত্রে কোর্ট ফিটা নির্ধারণ করা থাকে না, 2 নম্বর পয়েন্টের কথা বলতে চাচ্ছি, সেক্ষেত্রে মোকদ্দমার বিষয়বস্তু ও প্রয়োজনীয় পরিধেয় বস্তু ছাড়া 5,000 টাকার বেশি সম্পত্তি না থাকে। তাহলে এখানে আমাদের জিনিসটা মনে রাখতে হবে, 5,000 টাকার বেশি সম্পত্তি না থাকলে 2টা বিষয় ছাড়া, মোকদ্দমার বিষয়বস্তু এবং প্রয়োজনীয় পরিধেয় যে বস্তু, এই 2টা ব্যতীত তার কাছে 5,000 টাকার বেশি টাকা যদি না থাকে তাহলে কি হবে, ওনাকে আমরা নিঃস্ব ব্যক্তি বলতেছি। তো আমার মতে এই যে বিধি নাম্বার 1টা ইম্পর্টেন্ট, 5,000 টাকাটা ইম্পর্টেন্ট, এটা আমার মনে হয় আসতে পারে। আপনারা এটা একটু মনে রাখবেন, এটা ইম্পর্টেন্ট আমার কাছে মনে হচ্ছে, কেন দিন খুব ইম্পর্টেন্ট।
17 সালে আসছে, অবশ্যই এখান থেকে প্রশ্ন আসবে। এবার দেখেন আদেশ নাম্বার 35 চলে যাব আমরা। আদেশ নাম্বার 35 ইন্টারপ্লিডার যে বিষয়টা আলোচনা করা আছে, ইন্টারপ্লিডার অর্থাৎ ইন্টারপ্লিডার মোকদ্দমার কথা যে বিষয়টা আলোচনা করা আছে। তো ইন্টারপ্লিডারের যে বিষয়টা দেখেন, একটু লক্ষ্য করেন, একটা ধারা আছে। ধারা নাম্বার কত? ইন্টারপ্লিডার সম্পর্কে একটা ধারা আছে, ধারা নাম্বার কত? হ্যাঁ, ধারা নাম্বার 88। মেহেদি ভাইকে অশেষ ধন্যবাদ। ও মেহেদি ভাই মোটামুটি ইনশাল্লাহ ভালোই পড়তেছে, আরও বেশি পড়তে হবে ভাই। দেখেন এই যে 88 যে ধারাটা, এই ধারাটা বলা আছে ইন্টারপ্লিডার মোকদ্দমা। আমরা তো ইন্টারপ্লিডার সম্পর্কে পড়ে আসছি, জাস্ট শুধু এখানে মনে রাখবো যে কততম আদেশ, 88 আদেশ, এইটুকু জানলে আপাতত চলবে আমাদের। এরপরে আমরা চলে যাব, আমাদের 35 নম্বর আদেশ শেষ। এবার আমরা চলে যাব 38 নম্বর আদেশ। আমার মনে হয় 38 থেকে যে বাকি যে আদেশগুলো আছে আমরা এটা আগামীকাল পড়ি, এটা আমাদের জন্য ভালো হবে। এখন অনেকগুলো আদেশ আছে, 38, 39, 40, 41, 42, তারপরে আপনার 46, 47 এই আদেশগুলো আছে। তো আমরা ইনশাল্লাহ আগামীকাল বাকি আদেশগুলো পড়ব। আপনাদের যে কাজটা আমি বারবার বলি, আপনারা বারবার রিভিশন দেবেন। রিভিশন যে যত বেশি দিতে পারবে তার প্রস্তুতি তত ভালো হবে। আমরা সবাই আইন বুঝি, আমরা যেহেতু আইন পড়ে আসছি, মোটামুটি সবাই আমরা আইন বুঝি। তো আইনটা আমাদের মনে থাকবে না, এটাই স্বাভাবিক। দীর্ঘদিন পর পর যদি পড়ি তার মনে থাকবে না, এটা স্বাভাবিক। তো আপনারা যেটা করবেন, বারবার যেটা বলি, আপনারা বারবার রিভিশন দেওয়ার চেষ্টা করবেন। যত বেশি রিভিশন দেবেন তত বেশি প্রস্তুতি আপনার ভালো হবে। আর রিভিশন দেওয়ার জন্য আমি আপনাদের যেটা বলছি, সূচিপত্র রিভিশন দেবেন। সূচিপত্র রিভিশন দিলেই আপনার যখন কোনো সূচিপত্র পড়বেন, ভিতরে কী আছে আপনার মাঝখানে ব্রেনটি চলে আসবে, মনে চোখের সামনে ভেসে যাবে। তো ইলিয়াস ভাই, আমি ক্লাস মিস দিতে চাই না, কিন্তু আমার মাঝে মাঝে একটু প্রবলেম ক্রিয়েট হলে মিস হয় আর কি। তো সমস্যা নাই, সপ্তাহে 2-1 দিন হয়তো মিস হতেই পারে। তো আমি চেষ্টা করি যে প্রতিদিন জয়েন করার জন্য। তো যেটা আপনাদের বলতেছিলাম, আপনারা রিভিশনটা বেশি বেশি দেবেন। যার যত বেশি রিভিশন তার তত বেশি ভালো প্রস্তুতি। এই সম্পর্কে ইউনিস ভাই ভালো জানে। তো আজকে আমরা লাইভটা এখানেই শেষ করব। আর আমি যেটা বলতেছিলাম, আমাদের আরেকটা সাবজেক্ট আছে, এরপরে সিপিসি শেষ হওয়ার পরে আমাদের মেবি পেনাল কোড বাকি আছে। সিপিসি শেষ হওয়ার পরে আমরা পেনাল কোড শুরু করব। আর পেনাল কোড শেষ হলে আমরা ইম্পর্টেন্ট ধারাগুলো আবার রিভিশন দেব। তো ঠিক আছে, আজকে এখানে আমাদের সমাপ্ত। আপনারা সবাই হোমওয়ার্ক দিয়েন আমাকে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।